শহীদ স্মৃতিফলকে থাকলেও মুক্তিযোদ্ধার তালিকায় ওঠেনি আব্দুস সাত্তার ঠাকুরের নাম। যাচাই বাছাই কমিটির সুপারিশের পরেও তালিকাভুক্ত হয়নি অনেকের নাম, ক্ষোভ, হতাশা। মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে গড়ে ওঠা দোকানপাটের সুযোগে অপকর্মে জড়িয়ে পড়ছে অনেকেই। নজরদারি অভাবকেই দুষছেন মানবাধিকার কর্মীরা। পৌরসভা নির্বাচনের প্রচার প্রচারণায় মেতে উঠেছেন প্রার্থী ও সমর্থকরা। পোস্টার, লিফলেট ছাপাতে দিনরাত ব্যস্ত কারখানাগুলো। লোকসানের কারণে আম গাছ কেটে ফেলছেন চাঁপাইনবাবগঞ্জের অনেক বাগান মালিক। উৎপাদন বাড়াতে ব্যাগিং পদ্ধতির পরামর্শ ফল গবেষকদের। এবং নির্মাণের 10 বছরের মধ্যেই প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটি ঝুঁকিপূর্ণ। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শর্মা। স্বাধীনতার 44 বছর পরেও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাননি দেশের অনেক বীর যোদ্ধা। মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ, এমনকি যাচাই বাছাই কমিটির সুপারিশের পরেও তালিকাভুক্ত হননি তারা। তাদের দাবি, বছরের পর বছর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এবং মন্ত্রণালয় ঘুরেও কাজ হয়নি। বিস্তারিত মিজানুর রহমান খবিরের রিপোর্টে। বুয়েট ক্যাম্পাসে সহযোদ্ধার সমাধির পাশে প্রায়ই আসেন কিশোর মুক্তিযোদ্ধা কুতুবুদ্দিন আহমেদ। পলাশী গণহত্যার প্রত্যক্ষদর্শী কুতুবুদ্দিন ঢাকার নবাবগঞ্জে প্রশিক্ষণ নিয়ে গেরিলা যোদ্ধা হিসেবে মাঠে ছিলেন 71-এর 9 মাস। বুয়েটের কর্মচারী নাসির আহমেদ গেরিলা যুদ্ধে সক্রিয় ভূমিকা রেখেছেন রাজধানীর বিভিন্ন স্থানে। এই দুজনকেই তালিকাভুক্ত করার জন্য সুপারিশ করেছে সংশ্লিষ্ট কমিটি, কিন্তু রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি তাদের। ক্ষোভ আর আক্ষেপের কথা জানালেন তারা। যদি এখন তালিকা না করে তাহলে তো আমরা আস্তে আস্তে সম্মান ছাড়া মৃত্যু হবে। যেটা মন্ত্রণালয় আর কি, ওখানে 3-4 দিন ঘোরার পরে 4তলা 5তলা 6তলা ঘুরলাম, ঘোরাটার পরে লাইন না পাওয়ার কারণে নিজে ব্যাক করলাম কি না আর যাবো না। অন্যদিকে 71-এর এপ্রিলে রংপুরে শহীদ হন তৎকালীন পুলিশ কর্মকর্তা আব্দুস সাত্তার ঠাকুর। তার পরিবারের সদস্যরা বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রিত হন শহীদ পরিবারের সদস্য হিসেবে। এমনকি রাজারবাগ পুলিশ লাইনের স্মৃতিফলকেও তার নাম রয়েছে, অথচ মুক্তিযোদ্ধার তালিকায় নাম ওঠেনি এখন পর্যন্ত। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দাওয়াতপত্র পাওয়া হয়েছে, তো আমরা সবসময় এই দাওয়াতপত্র পাওয়ার পরে আমরা একটি আশার আলো দেখতে পাই যে শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে তারা একটি সার্টিফিকেট পাবে বা বিভিন্ন সুযোগ সুবিধা পাবে, কিন্তু অদ্যাবধি তারা পায়নি। এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে যখন যোগাযোগ করা হয়েছে তারা বলেছে যে ওনারা পুলিশ সদস্য, এটা পুলিশের ডিপার্টমেন্ট থেকে, ওই দপ্তর থেকে তারা তাদের যদি কোনো যায় তাহলে তারা সেই হিসাবে তাদেরকে শহীদ হিসাবে ওই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত করে নেবেন। তবে শীঘ্রই এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ কর্তৃপক্ষ। আমরা আশা করি ইনশাআল্লাহ ওনারা ভোগান্তিতে পড়বেন না, কারণ এই ব্যাপারেও আমাদের পুলিশ হেডকোয়ার্টার কাজ করবেন এবং ব্যুরোক্রেটিক যে ঝামেলা, এই ঝামেলাটা ইনশাআল্লাহ হবে না। স্যার এই ব্যাপারে সজাগ আছেন। দেশের টানে যুদ্ধে গিয়েও স্বীকৃতি না পাওয়াটা বেশ অবমাননাকর, এমন মন্তব্য মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। রাজধানী সহ সারা দেশেই মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে গড়ে ওঠে বিভিন্ন দোকানপাট। এসবের আড়ালেই বখাটেরা সুযোগ নেয় নানা অপকর্মের। বারবার উচ্ছেদের পরেও এসব দোকান সরানো যায়নি। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, এ ধরনের সামাজিক অপরাধ রোধে সরকারের পাশাপাশি শিক্ষক, অভিভাবক সহ স্থানীয়দের সহায়তা দরকার। তবে মানবাধিকার কর্মীরা বলছেন, মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানের বাইরের পরিবেশ রক্ষায় কম নজরদারি ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণেই বাড়ছে অপরাধ প্রবণতা। বিস্তারিত এমআর আমিনের রিপোর্টে। 2010 সাল থেকে 2013 সাল পর্যন্ত প্রাপ্ত বিভিন্ন পরিসংখ্যানে দেখা যায় শিশু কিশোরীদের উত্ত্যক্ত করার মাত্রা বেড়েই চলেছে। এর মধ্যে যৌন হয়রানির শিকার হয় 2010 সালে 76 জন, 2011 সালে 140 জন, 2012 সালে 174 জন ও 2013 সালে 183 জন। এর বেশিরভাগ ঘটনা ঘটে ছাত্রীদের স্কুল যাতায়াতের পথে। এরকমই একটি প্রতিষ্ঠান রাজধানীর মিরপুর গার্লস ল্যাবরেটরি ইনস্টিটিউট। এর সামনে দোকানপাট বসার কারণে ছাত্রী ও অভিভাবকদের যাতায়াত পথটি একেবারে সংকীর্ণ হয়ে পড়েছে। প্রশাসন এসব দোকানপাট উঠিয়ে দিলেও আবারও চলছে বেচাকেনা। দোকানের পাশে দেখা যায় বাজে ছেলেরা বেশি আড্ডা দেয়, বাইরে ছেলেরা খুব দেখা যায় বাজে ভঙ্গিতে অনেক খারাপ কথা বলে, টিচ করে, শীষ বাজায়, তারপর অনেক খারাপ খারাপ কথা বলে, ধাক্কা মারে। দোকানগুলি বসানোটাই ক্ষতি। লোকাল যারা অথরিটি আছে এখানেও জানাইছে সবাইকে
কিন্তু কোনো কাজের কাজ কিছুই হচ্ছে না। ওই আশ্বাস দেয় যে কাল থাকবে না, আবার হয়তো আমরা একটু সিরিয়াস হলে একদিন থাকে না, আবার পরের দিন আবার বসে। আর অপ্রীতিকর ঘটনা রোধে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি ও অভিভাবকদের এগিয়ে আসার কথা বললেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তা। স্কুলের বাইরের নিরাপত্তার বিষয়টা অবশ্যই সরকার দেখবে, কিন্তু সেই সাথে সাথে স্কুলের যারা কর্তৃপক্ষ আছে, স্কুলের একটা ম্যানেজিং কমিটি আছে, গভর্নিং বডি আছে, অভিভাবকরা আছে, সবাই মিলে যদি সচেতনভাবে উদ্যোগ নেয় তাহলে এই কাজগুলো বন্ধ হবে। অন্যদিকে মানবাধিকার কর্মীরা বলছেন, আইনের সঠিক প্রয়োগ না থাকায় রাজধানীর বেশিরভাগ বালিকা বিদ্যালয়ের সামনের পরিবেশ নিশ্চিত করা যাচ্ছে না। দণ্ডবিধি 509-তে আছে 2 বছরের শাস্তি, জরিমানা, অনেক কিছু দিতে পারে, সেটা যেমন আছে। আবার ডিএমপি অ্যাক্টের 76-এ আছে, তাদেরকে পুলিশ এই ধরনের বিষয়গুলো হলে ধরে নিয়ে যায়, তাদের কিন্তু শাস্তির আওতায় ফেলতে পারে। শাস্তিটা অপরাধকে কমিয়ে আনতে সাহায্য করতে পারে। এইসব প্রতিষ্ঠানের বাইরের পরিবেশ নিরাপদ ও শঙ্কামুক্ত করা না গেলে শিক্ষার্থীদের মাঝে নেতিবাচক মানসিকতা গড়ে ওঠার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ইমার আমিন, সময় সংবাদ, ঢাকা। 14 বছরের কম বয়সী কাউকে গৃহকর্মী হিসেবে রাখা যাবে না, দিতে হবে 4 মাসের মাতৃত্বকালীন ছুটি। এমন বিধান রেখে গতকাল বাংলাদেশ গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা 2015-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। শ্রমঘণ্টা, বেতন, বিনোদনের বিষয়গুলো এতে প্রাধান্য পেয়েছে। এতে আরো বলা হয়, গৃহকর্মীদের নির্যাতন করলে প্রচলিত আইন অনুযায়ী সরকার ব্যবস্থা নেবে। দুবেলা দুমুঠো খাবার আর বেঁচে পড়তে থাকার তাগিদেই অন্যের গৃহে শ্রম দেয়া গৃহকর্মীদের নানা বঞ্চনার কথা যেমন সমাজে প্রতিষ্ঠিত সত্য, ঠিক তেমনি সত্য গৃহকর্মীদের উপর নির্যাতন রোধে মানবিকতার ডাক দিলেও তাতে কাঙ্ক্ষিত সাড়া না পাওয়ার বিষয়টি। দেশজুড়ে প্রতি বছরই ঘটে চলা এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা বন্ধ ও গৃহকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে এই প্রথম নীতিমালা প্রণয়ন হলো দেশে। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে গৃহকর্মীদের সুরক্ষা সংক্রান্ত আইনের খসড়ায় অনুমোদন দেয় সরকার। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ব্রিফিংয়ে জানান, শ্রম আইন 2006-এর আলোকেই তৈরি করা হয়েছে এই সুরক্ষা নীতি। শ্রমিক কল্যাণ আইন যেটা, ওই আইনে যে বিধানগুলো আছে সেগুলোর আলোকে এই নীতিমালাটা প্রণয়ন করা হয়। 14তে যারা তারা হালকা কাজ করতে পারবে, 18-র উপরে যারা তারা হালকা বাড়ি সব ধরনের কাজ করতে পারবে। শ্রমিকদের জন্য যেরকম 4 মাসের ছুটির ব্যবস্থা আছে, এখানেও একই ধরনের ছুটি, এটাকে 4 মাস না বলে 16 সপ্তাহ বলা হয়েছে। ওই নীতিমালায় গৃহকর্মীর ছুটি, পারিশ্রমিক সহ মৌলিক বেশ কিছু বিষয়ের উপর আইনি নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে জানিয়ে সচিব বলেন, বেতন ও শ্রমঘণ্টা গৃহকর্তার সাথে আলোচনা সাপেক্ষেই নির্ধারিত হবে। অনিয়মের ক্ষেত্রে শাস্তির বিধানও থাকছে প্রচলিত আইনেই। বেতনটা এটা হচ্ছে আলোচনা সাপেক্ষ, অর্থাৎ গৃহকর্তা এবং গৃহকর্মী দুইজনের আলোচনা সাপেক্ষে মিউচুয়ালি অ্যাগ্রিড। গৃহকর্মীর উপর কোন রকম হয়রানি ও নির্যাতনের ক্ষেত্রে সুবিচার নিশ্চিত করার দায়িত্ব প্রচলিত আইন অনুযায়ী সরকারের উপর বর্তাবে। শ্রমঘণ্টা এটাও আসলে মিউচুয়ালি অ্যাগ্রিড। এছাড়া বৈঠকে বাংলাদেশ প্রাইভেটাইজেশন কমিশন ও বিনিয়োগ বোর্ডকে একীভূত করে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2015 এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আইন 2015-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। সচেতনতা বৃদ্ধির জন্য উদ্বুদ্ধকরণ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পৌর নির্বাচনের ফলাফল নিজেদের অনুকূলে নিতে সরকার নীল নকশা করছে অভিযোগ তুলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, এই নির্বাচন সুষ্ঠু করতে হলে সেনা মোতায়েন করতে হবে। গতকাল বিকেলে রাজধানীতে বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি এ দাবি জানান। এ সময় মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে বলেও মন্তব্য করেন বেগম জিয়া। মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এই সমাবেশে যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সারা দেশ থেকে আসা সংগঠনটির মুক্তিযোদ্ধা প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সমাবেশে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বেগম জিয়া দলীয় প্রতীকে পৌর নির্বাচনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি নির্বাচন কমিশনের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন তিনি। নির্বাচন কমিশন একটা বসে আছে অথর্ব, এর কাছ থেকে তো আপনারা সঠিক কিছু আশা করতে পারেন না। দলীয় প্রতীক, সেটা দিয়ে নির্বাচন হবে, এটার পিছনে তার নিশ্চয়ই একটা কোনো লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে এবং ষড়যন্ত্র আছে। পৌর নির্বাচনে ক্ষমতাসীনদের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ তোলেন বিএনপি চেয়ারপারসন। এই নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানান তিনি। এই নির্বাচন যদি সত্যিকারে ফেয়ার করতে হয়, নিরপেক্ষ করতে হয়, তাহলে সেনাবাহিনীকে মোতায়েন করতে হবে।
সেনাবাহিনী মোতায়েন করলে আমরা কিছুটা আশা করতে পারি যে নির্বাচন ফেয়ার হবে। ফেয়ার নির্বাচন হলে বিএনপি 80% ভোট পাবে। আওয়ামী লীগের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধীদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগও তোলেন বেগম জিয়া। মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আজকে বলা হয় যে এত লক্ষ লোক শহীদ হয়েছে, এইটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত শহীদ হয়েছে মুক্তিযুদ্ধের সময়। আওয়ামী লীগ যুদ্ধ অপরাধীদের পালছে নিজের ঘরে, মন্ত্রী বানায়, অমুক বানায়, তাদের কিন্তু তারা চোখে দেখছে না। উন্নয়নের নামে ক্ষমতাসীনরা অনিয়ম, দুর্নীতি ও লুটপাট করছে বলেও মন্তব্য করেন বেগম খালেদা জিয়া। জাতীয় নির্বাচন হবে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ক্ষমতার লোভে এলোমেলো কথা বলছেন বেগম খালেদা জিয়া। সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। প্রধানমন্ত্রীকে নিয়ে বেগম জিয়ার গতকালের বক্তব্যের সমালোচনা করে কথা বলেন তিনি। গতকাল বিকেলে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে বিফ করেন তিনি। বেগম খালেদা ক্ষমতার লোভে এতই অন্ধ হয়ে গেছেন, এতই অসহায় হয়ে গেছেন যে উনি এখন ব্যক্তিগতভাবে মিথ্যাচার এবং উন্মাদের মতো আচরণ করে যাচ্ছেন। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা সরকার সম্বন্ধে, সরকার দলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে নানা সময়ে মিথ্যাচার করে, মিথ্যা কথা বলে বিভ্রান্তি করার চেষ্টা করছে এবং অনেক ক্ষেত্রেই তাদের বক্তব্য এবং আচরণ নির্বাচন আচরণ বিধি ভঙ্গের সামিল হচ্ছে। এখন সেটা তারা বহু আন্দোলন করেছে, ব্যর্থ হয়ে এখন তারা নিজের মনে সান্ত্বনা খোঁজার জন্য এখন নির্বাচনের মাধ্যমে কিছু অর্জন করা যায় কিনা সেই কথাবার্তা বলছেন। সময় সংবাদে আরো থাকছে, বাংলাদেশিদের জন্য ওমরা ভিসার উপর নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি সরকার। চিঠি পেয়ে স্বাগত জানালেন ধর্মমন্ত্রী। এবার পৌরসভা নির্বাচনের খবর। আর কয়েকদিন বাদেই পৌরসভা নির্বাচন। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। প্রতি মুহূর্ত কাজে লাগাতে চষে বেড়াচ্ছেন পাড়া মহল্লার অলিগলি। এর মধ্যে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে প্রতিটি নির্বাচনী এলাকা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রতীক নিয়ে জোর প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে দোয়া ও ভোট চাইছেন প্রার্থীরা। এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আর সেই সুযোগে ভোটাররা প্রার্থীদের কাছে তুলে ধরছেন তাদের বিভিন্ন দাবি দাওয়া। এই মুহূর্তে টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভায় আছেন আমাদের রিপোর্টার সৌমিত্র শুভ্র। নাটোর উপ পৌরসভায় সাইফুর রহমান রকি এবং ঝালকাঠির নলছিটি পৌরসভায় আছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ। নির্বাচনী প্রচারণার সর্বশেষ হালচাল জানতে সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি সৌমিত্রর কাছে। সৌমিত্র, শাতিলা, পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রচার প্রচারণা সম্পর্কে বলার আগে মির্জাপুর পৌরসভার নির্বাচন সংশ্লিষ্ট যেসব গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেগুলো একটু আপনাকে জানিয়ে দিই। এই পৌরসভায় 30 তারিখে যেই ভোট অনুষ্ঠিত হবে সেই ভোটে মেয়র পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করবেন। একজন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী, তার নাম শাহাদাত হোসেন সুমন, এবং আরেকজন বিএনপি সমর্থিত বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হযরত আলী। তারা দুজনই নিজ নিজ দলের যে প্রতীক, শাহাদাত হোসেন সুমন তিনি নৌকা প্রতীকে এবং হযরত আলী ধানের শীষ প্রতীকে তারা নির্বাচন করবেন। এছাড়া যেই 9টি ওয়ার্ড রয়েছে সেই 9টি ওয়ার্ডে 29 জন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং 9 জন নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করবেন। মোট 10টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে মির্জাপুর পৌরসভায়। এর মধ্যে 59টি কক্ষে এই ভোটগুলো গ্রহণ করা হবে। মোট ভোটার যারা ভোট দিয়ে নির্বাচিত করবেন মেয়র এবং কাউন্সিলর প্রার্থীদের, তাদের সংখ্যাটা একটু জানিয়ে দিই। 19,174 জন ভোটার রয়েছেন মির্জাপুর পৌরসভায়, যার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 9,112 জন এবং নারী ভোটার রয়েছেন 10,062 জন। এই ভোটাররাই কিন্তু আসলে ভোট দিয়ে নির্বাচিত করবেন মেয়র এবং কাউন্সিলর প্রার্থীদের। এবং যদি জানিয়ে দিই শাতিলা যে আমি এখানে এসে কথা বলেছি পৌরসভার যারা ভোটার রয়েছেন এবং স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তাদের সঙ্গে, তারা জানিয়েছেন যে মোটামুটি শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশেই কিন্তু এখানে ভোটের যে প্রচার প্রচারণা সেটি চলছে। প্রার্থীরা বাড়ি বাড়ি যাচ্ছেন, ভোটারদের সঙ্গে কথা বলছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং নির্বাচিত হলে সেগুলো বাস্তবায়ন করবেন বলেও কথা দিচ্ছেন। এবং
ভোটাররাও কিন্তু তাদের আশ্বাসে তাদেরকে এই প্রতিশ্রুতি দিচ্ছেন যাতে তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেন, এই ধরনের প্রতিশ্রুতি ভোটাররা দিচ্ছেন। এবং আমরা এখন দাঁড়িয়ে আছি আসলে পৌরসভা নির্বাচন রিটার্নিং অফিসারের কার্যালয়, এবং একই সঙ্গে কিন্তু পৌরভবন এখানেই রয়েছে। এবং এই পৌরভবনে কিন্তু সাতিলা 30 তারিখের যে ভোটের পরে কে হবেন এই পৌরসভার মেয়র, তিনি এইখানেই অফিস করবেন। এবং যেটি আমরা দেখতে পেয়েছি আসলে ব্যানার, পোস্টার এবং যেই সব অন্যান্য অনুষঙ্গ রয়েছে আসলে নির্বাচনী প্রচারণার, তাতে কিন্তু এই মির্জাপুর পৌরসভা ছেয়ে গেছে। যতদূর আমরা দেখতে পেয়েছি পৌরসভার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত সবখানে কিন্তু আসলে নির্বাচনী যে আমেজ, নির্বাচনী প্রচারণার যে আমেজ, সেটি আমরা লক্ষ্য করেছি। তো সাতিলা অন্যান্য যেসব পৌরসভা রয়েছে সেগুলোর প্রচারণার খবর জানবো। নাটোরে আছেন সাইফুর রহমান রকি। সাতিলা, রকির কাছে যাচ্ছি এবার। সাতিলা, আমাদের সহকর্মী শুভ্র জানাচ্ছিলেন টাঙ্গাইলের মির্জাপুর থেকে পৌরসভা নির্বাচনের খবর। আমি আছি নাটোর সদর পৌরসভায়। এখানে মূলত আওয়ামী লীগ ও বিএনপির 2 জন প্রার্থী ছাড়াও কিন্তু ওয়ার্কার্স পার্টি এবং জাতীয় পার্টির 2 জন মেয়র প্রার্থী রয়েছেন। এই সব প্রার্থী কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত তাদের নির্বাচনী যে প্রচারণা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন তারা। এছাড়াও যারা কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী রয়েছেন তারাও কিন্তু নির্বাচনী যে প্রচারণা কোনোভাবেই তারাও পিছিয়ে নেই। কারণ এই কয়েকজন প্রার্থীদের সাথে আমাদের সকালে দেখা হয়েছে আমরা নাটোর এই সদর পৌরসভা আসার পরে। তো তারা আমাদেরকে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদের কথা ব্যক্ত করেছেন। আসলে সব পৌরসভাগুলোতে যে ধরনের সমস্যাগুলো থাকে, আসলে রাস্তাঘাট, মশার উপদ্রব সহ এখানে যেমন নদী দখল, এ ধরনের সমস্যাগুলো রয়েছে। মূলত এ ধরনের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই ভোটারদের মন ভাগানোর চেষ্টা করছেন এবং ভোট নিজের বাগে নিয়ে আসার চেষ্টা করছেন মেয়র প্রার্থীরা। তো আমি কিছু তথ্য দিয়ে রাখি। এছাড়াও নাটোরে কিন্তু 6টি পৌরসভায় নির্বাচন হচ্ছে। তার মধ্যে সদর একটি, সিংড়া, নলডাঙ্গা, গুরুদাসপুর, বড়াইগ্রাম, গোপালপুর, এই কয়েকটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মূলত সব জায়গারই মেয়র, কাউন্সিলর প্রার্থীদের মধ্যে নির্বাচনের যে আমেজ সেটি কিন্তু ছড়িয়ে পড়েছে এবং সময় আর বেশি দিন নেই, যার কারণে তারা কিন্তু সময় নষ্ট না করে প্রার্থীদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট চাচ্ছেন। তো আসলে আমরা কথা বলেছিলাম এরই মধ্যে নির্বাচন সংশ্লিষ্ট যেসব কর্মকর্তা রয়েছেন তাদের সাথে। তারা বলেছেন যে অবাধ, গ্রহণযোগ্য একটি নির্বাচন দিতে আমরা শুনছিলাম নাটোরের পৌর এলাকার খবরাখবর। সাতিলা, আমরা এই মুহূর্তে আছি ঝালকাঠির নলসিটি পৌর এলাকায়। নলসিটি পৌর এলাকা এমনই একটি পৌর এলাকা, বহু বছরের পুরাতন, প্রায় 150 বছরের পুরাতন এই পৌর এলাকাটি কিন্তু শুরু থেকেই কিন্তু এখানকার কোনো উন্নয়ন হয়নি, এটা আমাকে বলে এসেছেন এখানকার স্থানীয় লোকজন। তবে আমরা একটা জিনিস বলতে পারি যে সকাল থেকে এখানে কিন্তু গণসংযোগ করছেন প্রার্থীরা। এখানে মেয়র পদের প্রার্থী আছেন 4 জন, 43 জন আছেন কাউন্সিলর পদের এবং 7 জন আছেন সাধারণ কাউন্সিলর পদে। আমি বিএনপি এবং আওয়ামী লীগের 2 জন প্রার্থীর সাথে কথা বলার সুযোগ পেয়েছি সকাল থেকে এই পর্যন্ত। তারা একটি কথা আমাকে বলার চেষ্টা করেছেন যে সবাই সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচনের প্রত্যাশা করছেন। তাদের বক্তব্য হচ্ছে এটা যে সুষ্ঠু নির্বাচন হলে যে যার ভোট যদি দিতে পারে তাহলে কিন্তু সঠিক নেতৃত্ব এখানে বেরিয়ে আসবে এবং যার মাধ্যমে কিন্তু এই এলাকার মানুষের সুন্দর এবং সুষ্ঠুভাবে মেয়র অথবা কাউন্সিলর নির্বাচিত করতে পারবেন। আমি ভোটারদের সাথে কথা বলেছি, তাদের বক্তব্য হচ্ছে তারা নিজের ভোট নিজে দিতে চায়, এই নিশ্চয়তাটি তারা পেতে চায়। এই এলাকায় মোট ভোটার আছেন প্রায় 20,000-এর মতো, আর এই এলাকাটি কিন্তু প্রায় 25 বর্গ কিলোমিটারের পৌর এলাকা। নলসিটি পৌর এলাকাটিতে প্রায় 150 বছরের পুরাতন, কিন্তু দ্বিতীয়বারের মতো 85 সালে এই পৌরসভাটি কিন্তু আবার যাত্রা শুরু করেছিল।
সেই থেকে এখন পর্যন্ত মোট 6টি নির্বাচন এখানে অনুষ্ঠিত হয়েছে। মানুষ ভোটের জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এখানে ভোটাররা আমাদেরকে একটা জিনিস নিশ্চিত ভাবে বলার চেষ্টা করেছেন যে তারা ভোটের অধিকার চান, যার ভোট তিনি নিজে দিতে চান, তাহলে তারা নিজেকে একজন যোগ্য নেতা নির্বাচিত করতে পারবেন। এই ছিল মোটামুটি ঝালকাঠির নলছিটি পৌর এলাকার নির্বাচনের খবরাখবর। শাতিলা। পৌরসভা নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন টাঙ্গাইল থেকে সৌমিত্র শুভ্র, নাটোর পৌরসভা থেকে সাইফুর রহমান রাকি এবং ঝালকাঠি থেকে ফিরদাউস সোহাগ। চলে যাচ্ছি পরবর্তী খবরে। কয়েকদিন পরে পৌরসভা নির্বাচন, তাই অন্য এলাকার মতো বরিশালের ছাপাখানাগুলোতেও দিনরাত চলছে ব্যস্ততা। ঘুম নেই ছাপাখানার কর্মীদের, মালিক কর্মী সবার উপার্জন ভালো। এবার নিয়ম মেনেই প্রার্থীরা পোস্টার ও লিফলেট ছাপাচ্ছেন বলে জানান নির্বাচন কর্মকর্তা। আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। প্রতীক বরাদ্দের পরপরই ব্যস্ততা বেড়ে গেছে ছাপাখানাগুলোতে। চলছে অবিরাম পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল, ভোটার স্লিপ, ব্যাচ সহ নির্বাচনী প্রচারণার নানা সামগ্রী ছাপা হচ্ছে। তাই যে কোনো সময়ের চেয়ে কাজের চাপ এখন অনেক বেশি। ছাপাখানা সরগরম হওয়ায় বেড়েছে কর্মীদের বাড়তি আয়। দিনরাত কাজ করতে হচ্ছে, ওভারটাইম পাচ্ছি, কষ্ট হচ্ছে, তারপর আমরা খুব খুশি। পৌরসভা নির্বাচনে কাজকর্ম বেড়ে গেছে, আমাদের খুব ভালো লাগে। দিনরাত পেশে কাজ হচ্ছে, আমরা ব্যস্ত আছি। এবার বরিশালে প্রার্থীদের প্রচার সামগ্রী ছাপা কাজের বড় একটা অংশ হয়েছে ব্রোকারের মাধ্যমে বলে জানালেন এই প্রেস মালিক। এখন পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান 30 থেকে 35 জন প্রার্থীর পোস্টার ও লিফলেট ছাপার কাজ করেছি। এবার ছাপার কাজের বড় একটা অংশ এসেছে ব্রোকারের মাধ্যমে। সরাসরি প্রার্থীরা আমাদের কাছে এলে লাভ আরও ভালো হতো। এদিকে পোস্টার, লিফলেট ছাপার কাজ পুরোপুরি রীতি মেনেই চলছে বলে জানালেন নির্বাচন কর্মকর্তা। কোনো রঙিন পোস্টার অথবা নিয়ম বহির্ভূতভাবে কোনো পোস্টার ছাপানো অভিযোগ আমরা এখনো পাইনি। এ ব্যাপারে নির্বাচন কমিশন মনিটর করছে। বরিশাল বিভাগের 17 পৌরসভায় নির্বাচন হচ্ছে। এতে মেয়র পদে 59, সাধারণ কাউন্সিলর পদে 503 ও সংরক্ষিত কাউন্সিলর পদে 145 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ। পৌষের শুরুতেই তীব্র শীত জেগে বসেছে পঞ্চগড়, নওগাঁ ও শরীয়তপুর সহ দেশের বিভিন্ন এলাকায়। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয় 6.6 ডিগ্রি সেলসিয়াস। গরম কাপড়ের অভাবে চরম দুর্ভোগে আছে নিম্ন আয়ের মানুষ। কনকনে বাতাসে কাঁপছে উত্তরের জনপদ পঞ্চগড়ের নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। বেলা করে সূর্যের দেখা মিললেও ঘন্টা দুয়েক পরেই আবার তা ঢাকা পড়ে যায় কুয়াশার চাদরে। এতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে বিভিন্ন রুটের যানবাহন। শরীয়তপুরে ঘন কুয়াশা ও হাড় কাঁপানো শীতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। অভাব অনটনের মধ্য দিয়ে দিন পার করছে নিম্ন আয়ের মানুষ। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। পাশাপাশি অতিরিক্ত ঠান্ডার কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। এছাড়া নওগাঁ সহ দেশের বিভিন্ন জেলায় পৌষের তীব্র শীতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। বাংলাদেশিদের জন্য ওমরা ভিসার উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি সরকার। গতকাল রয়্যাল এম্বাসি অব সৌদি আরবিয়া ধর্ম মন্ত্রণালয়কে এক চিঠিতে এ তথ্য জানিয়েছে। গত বছরের ডিসেম্বর থেকে বছরের মার্চ মাস পর্যন্ত প্রায় 50,000 বাংলাদেশি ওমরা পালনের জন্য সৌদি আরবে গিয়ে ফেরত না আসার অভিযোগে বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশিদের জন্য সৌদি সরকার এই নিষেধাজ্ঞা জারি করেছিল। বাংলাদেশিদের জন্য ওমরা ভিসার উপর সৌদি সরকারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান গতকাল সন্ধ্যায় সময় সংবাদকে জানান, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কারণে বিভিন্ন এজেন্সি ও কোম্পানির মাধ্যমে এখন থেকে সৌদি আরবে ওমরা পালন করতে যেতে পারবেন বাংলাদেশিরা। কিছু সংখ্যক এজেন্সি নানা প্রবণতা ছলনা করিয়া পাঠাইছে উমরার জন্য, পরে আর এরা ফেরত আসে নাই। বাংলাদেশে তো খুব দুর্নাম হয়েছে। আজকে থেকে ইনশাল্লাহ আল্লাহর রহমতে এগুলি খুলে দিয়েছে সৌদি সরকার।
আমি সেজন্য সৌদি সরকারকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। যাদের বিরুদ্ধে দেশের এজেন্সির বিরুদ্ধে কোনো অভিযোগ এই পর্যন্ত উত্থাপিত হয় নাই, তারা দরখাস্ত করলে আমি সোজা তাদেরকে দিয়ে দেব উমরা লাইসেন্সের অনুমতি। যেহেতু গতবার এই উমরা বাতিল দেখা বন্ধ দেখা আমার অভিজ্ঞতা হয়েছে, এইবার আমি একেবারে চুল চারা হিসাব করে তাদেরকে ছাড়বো, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। মানব পাচারের অভিযোগে প্রায় 1 বছর ধরে বাংলাদেশিদের জন্য ওমরা হজ ভিসা বন্ধ রাখার পর পুনরায় সৌদি সরকার তা চালু করায় খুশি সৌদি প্রবাসী বাংলাদেশি ও ওমরা হজ এজেন্সির ব্যবসায়ীরা। সৌদি সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক উল্লেখ করে এর ফলে বাংলাদেশিরা আগের চেয়ে অনেক বেশি ওমরা পালনে আগ্রহী হবেন বলেও জানান তারা। সৌদি সরকার আমাদেরকে আবার অনুমতি দিয়েছে ওমরা লোক আনার জন্য, এটার জন্য সৌদি সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। প্লাস আমাদের বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ রইল যে দুর্নীতিবাজ যে সমস্ত ট্রাভেল এজেন্সিগুলি আছে এগুলো যাতে বন্ধ করে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে আর মানব পাচার না হয় ওমরার নামে। আমি আশা করব যেন আমাদের এই যে ওমরা ভিসা চালু হয়েছে যেন এটা অব্যাহত থাকে, আর যেন দ্বিতীয়বার যেন আমাদের এই ওমরা ভিসা যেন বাংলাদেশের জন্য আবার দ্বিতীয়বার যেন বন্ধ না হয়। সময় সংবাদে আরো থাকছে, প্রতিষ্ঠা 10 বছরেও চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চালু হয়নি হৃদরোগীদের জন্য আলাদা ইউনিট, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। নির্মাণের মাত্র 10 বছর যেতে না যেতেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটি। সংস্কার বা পুনর্নির্মাণ করা না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। অবশ্য জেলা পরিষদের কর্মকর্তা বলছেন বিশেষজ্ঞ দল জেটি পরিদর্শন করে গেছেন, তাদের মতামতের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পর্যটক ও স্থানীয়দের সুবিধার্থে 2005 সালে তৈরি হয় প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের এই জেটি। পর্যটকের ভরা মৌসুমে দ্বীপে প্রতিদিনই ভ্রমণে আসছেন হাজার হাজার পর্যটক। তারা ওঠানামা করেন এই জেটি দিয়েই। কিন্তু নির্মাণের 10 বছরের মাথায় প্রবল ঢেউয়ের আঘাতে পন্টুনের 3 পাশ সম্পূর্ণ বিকল হয়ে গেছে। মূল জেটির নিচ থেকে নতুন করে ফাটল দেখা দিয়েছে। এতে যে কোনো মুহূর্তে জেটিটি ধসে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। যে অবস্থা দেখতেছেন এটা আপাতত রং লাগিয়ে চলতেছে। প্যাসেঞ্জাররা নামতে উঠতে অনেক আনইজি ফিল করে, তাদের অনেক কষ্ট হয়। অত্যাধিক ভিড় থাকে, এই জন্য দেখা যায় এখানে যদি ভাসমান পল্টন হয় তাহলে সুবিধা হয়। দ্রুত সময়ের মধ্যে জেটিটি মেরামত করা না হলে সেন্ট মার্টিনে পর্যটক আসা বন্ধ হয়ে যাবে বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। জেটির জরাজীর্ণ অবস্থা, 3টা ফিলার বিম থেকে 2টা ফিলার অলরেডি পড়ে গেছে। অতি সত্বর এই ফিলারের কাজ যদি না করে এই জেটিটা আরো খারাপ হয়ে যাবে এবং শিববিরের মতো কোনো পরিস্থিতি থাকবে না। কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী জানালেন জেটির ব্যাপারে বিশেষজ্ঞ দলের মতামতের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রণালয়ে জানিয়েছি, মন্ত্রণালয় থেকে একটা স্পেশাল টিম করে দিয়েছে। তো স্পেশাল টিম হচ্ছে সেন্ট মার্টিন ভিজিট করেছে। তারা যেহেতু বিশেষজ্ঞ, এই জন্য তারা বিশেষজ্ঞ মতামত দিবেন। এই মতামতের উপর ভিত্তি করে আমি জেটির কার্যক্রম গ্রহণ করব। পর্যটনের এ মৌসুমে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে প্রতিদিন যাতায়াত করছে পর্যটকবাহী 5টি জাহাজ, আর এতে 3 থেকে 5,000 পর্যটক আসছেন। 71-এর শব্দ সৈনিক রাশিদুল হোসেনের মরদেহ আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার কার্যালয়ে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে। সেখানে আছেন আমাদের রিপোর্টার তাফসির বাবু, সরাসরি চলে যাচ্ছি সেখানে। হ্যাঁ, 71-এর শব্দ সৈনিক রাশিদুল হাসান তিনি তো ভোরেই মারা গেছেন 80 বছর বয়সে। তো তার মরদেহ এখন নিয়ে আসা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বাংলাদেশ বেতার ভবনে, এবং এখানে কিছুক্ষণ আগেই তার জানাজা নামাজ শেষ হলো, এবং সেই জানাজার নামাজ শেষে এখন তার মরদেহ এখানে রাখা হয়েছে। এখানকার শিল্পী, কলাকুশলী এবং যারা কর্মকর্তা রয়েছেন তারা তার মরদেহে শ্রদ্ধা জ্ঞাপন করছেন, এবং এই শ্রদ্ধা জ্ঞাপন শেষেই আসলে তার মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। তো এখানে আসলে 9টার দিকেই তার মরদেহটি এই বাংলাদেশ বেতার ভবনে নিয়ে আসা হয়েছিল। আর একটু যদি বলি যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই শব্দ সৈনিক বা কণ্ঠশিল্পী তিনি ভোরেই মারা গিয়েছিলেন। তার বয়স হয়েছিল 80 বছর, এবং তিনি বার্ধক্যজনিত কিছু রোগে ভুগছিলেন, এবং শেষ পর্যন্ত তিনি এখানে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন শেখ মুজিব বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, এবং সেখানেই তিনি মারা গিয়েছেন ভোরে। এবং তারপর থেকেই আসলে শোকের ছায়া নেমে এসেছিল
শিল্পী অঙ্গনে এবং যারা ৭১-এ যারা কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেছিলেন, মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছিলেন। একটু যদি বলি যে জয় বাংলা, বাংলার জয়, এই যে বহুল প্রচলিত গানটি, কিংবা রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম, এই যে গানগুলো ছিল, যে গানগুলো আসলে ৭১-এ মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জুগিয়েছিল এবং যুদ্ধে একটা নতুন মাত্রা এনে দিয়েছিল এই গানগুলো। তো গানের মাধ্যমে যে যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু এই কণ্ঠশিল্পী অংশগ্রহণ করেছিলেন এবং তিনি অংশগ্রহণ করেছিলেন এবং এখন তার মরদেহ এই সেই বাংলাদেশ বেতার কেন্দ্রেই নিয়ে আসা হয়েছে, বেতার ভবনে নিয়ে আসা হয়েছে এবং এখানে তাকে শ্রদ্ধা নিবেদন করছেন বেতারের শিল্পী, কলাকুশলী এবং যারা কর্মকর্তা রয়েছেন তারা। এবং জানাজার নামাজ তো শেষ হয়েছেই, এই শ্রদ্ধা নিবেদনের পর্ব শেষ হলে আরও কিছুক্ষণ এখানে রাখা হবে, বিশিষ্ট ব্যক্তিবর্গ আসবেন, এরপরে তাকে পরবর্তী যে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া রয়েছে, আনুষ্ঠানিক ক্রিয়া রয়েছে, সেগুলো শেষ করা হবে। তো এই ছিল শেষ খবর। ৭১-এর শব্দ সৈনিক রাশিদুল হোসেনকে সর্বশেষ শ্রদ্ধা জানাচ্ছিলেন সর্বস্তরের মানুষ। আগারগাঁও থেকে সেই খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন তাফসির বাবু। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। ইন্ডাস্ট্রিয়াল বন্ড সুবিধার আওতায় আমদানিকৃত লৌহজাত দ্রব্য অবৈধভাবে কম দামে খোলা বাজারে বিক্রি করায় রাজস্ব হারাচ্ছে সরকার। ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃত ব্যবসায়ীরা। গুটি কয়েক ইন্ডাস্ট্রির হাতে এ বন্ড সুবিধা সীমাবদ্ধ থাকায় বন্ধ হওয়ার উপক্রম এ শিল্পের সঙ্গে জড়িত প্রায় ৪ লাখ মাঝারি, ক্ষুদ্র ও বৃহৎ প্রতিষ্ঠানের। এই শিল্পের সঙ্গে জড়িত প্রকৃত ব্যবসায়ীদের বাঁচিয়ে রাখতে বন্ড সুবিধা বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। গতকাল সকালে এক মানববন্ধন থেকে তারা এই দাবি জানান। বন্ড সুবিধা বাতিল সহ ৮ দফা দাবিতে গত কয়েকদিন ধরেই রাজধানী সহ সারা দেশে দোকানপাট বন্ধ করে আন্দোলন করে আসছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, হাতে গোনা কিছু ইন্ডাস্ট্রি সরকারের কাছ থেকে বন্ড সুবিধা নিয়ে লৌহজাত পণ্য আমদানি করে অবৈধভাবে খোলা বাজারে বিক্রি করছেন। এর ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই শিল্পের সঙ্গে জড়িত প্রায় ৪ লাখ প্রতিষ্ঠান। বন্ডের সুবিধায় তাদের প্রয়োজন হয় ১,০০০ টন, তারা নিয়ে আসছে ২০,০০০ মেট্রিক টন এনে তারা খোলা বাজারে বিক্রি করছে। এইখানে আমাদের লৌহ এই ইম্পোর্টার সবাই মিলে, বড় ক্ষুদ্র মাঝারি সব ধরনের বিজনেসম্যান মিলে এখানে ১ কোটি লোক জড়িত। আজকে এই লৌহ ব্যবসা শেষের দিকে। আমাদের ছেলেপেলে আছে, আমাদের সংসার আছে, লেবাররা, কর্মচারীরা আজকে তারা বেতন দিতে পারছে না। রাজস্ব ফাঁকি দিয়ে তারা বন্ডের মাল খোলা বাজারে বিক্রি করে আমাদের ব্যবসায়ীদেরকে পথে নামিয়ে দিয়েছে। সকালে রাজধানীর বংশালে এক মানববন্ধনে অংশ নিয়ে ব্যবসায়ীরা দাবি জানান, প্রকৃত ব্যবসায়ীরা সরকারকে কোটি কোটি টাকা রাজস্ব দিয়ে লৌহজাত পণ্যের কাঁচামাল আমদানি করলেও কিছু প্রতিষ্ঠান বন্ড সুবিধায় নামমাত্র শুল্ক দিয়ে হাজার হাজার কোটি টাকা লুটে নিচ্ছে। অবিলম্বে এই বন্ড সুবিধা বাতিলের দাবি জানান তারা। যদি বন্ডের মাল খোলা বাজারে বিক্রি বন্ধ না হয় তাহলে আমরা এই ১ কোটির উপরে লোক আমরা ক্ষতিগ্রস্তের সম্মুখীন হব। আমরা চাচ্ছি এই বন্ডের অবৈধ মাল যাতে তারা খোলা বাজারে বিক্রি না করতে পারে এবং আমরাও যাতে ব্যবসা করতে পারি। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিলেও স্থানীয় সংসদ সদস্যের আশ্বাসের ভিত্তিতে ধর্মঘট তুলে নেন ব্যবসায়ীরা। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। আমের গাছ কেটে ফেলছেন চাঁপাইনবাবগঞ্জের বাগান মালিকরা। সেই গাছের কাঠ বিক্রি করছেন জ্বালানি ও বাসাবাড়িতে ব্যবহৃত আসবাবপত্রের কাজে। লোকসানের কারণে বাগান মালিকরা মুখ ফিরে নিচ্ছেন বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। অবশ্য ফল গবেষকরা বলছেন, ব্যাগিং পদ্ধতিতে আমের উৎপাদন করলে লাভবান হবেন সংশ্লিষ্টরা। সাইফুর রহমান রকির রিপোর্ট, ছবি তুলেছেন হাবিবুর রহমান পাপ্পু। দেশে মোট আমের প্রায় 40% উৎপাদন হয় চাঁপাইনবাবগঞ্জে, কিন্তু টানা গত 2 মৌসুম আমের আশানুরূপ দাম পাননি এখানকার বাগান মালিক ও ব্যবসায়ীরা। উল্টো লোকসান গুনতে হয়েছে অনেককে। তাই ক্ষোভে আর দুঃখে আমের গাছ কেটে ফেলছেন তারা। আর এসব কাঠ বিক্রি হচ্ছে জ্বালানি ও আসবাবপত্র তৈরির কাজে। গতবার আমে খুব লস, এ কারণে আম গাছগুলো কাটা হচ্ছে। যেহেতু আমের দাম ভালো পাওয়া যাচ্ছে না, ওই কারণে খড়িতে কাটার জন্য 105 টাকা করে খড়ি বেচা কেনা হচ্ছে। গেল মৌসুমে কোটি কোটি টাকা লোকসানের কারণে আগ্রহ হারিয়ে ফেলছেন বাগান মালিকরা বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা। আমাদের চাঁপাইনবাবগঞ্জে যে আমের উপরে বেসরকারি খাতে ব্যবসায়ীরা এগিয়ে আসে, ইন্ডাস্ট্রি করলে আমাদের আম উৎপাদনের সাথে যেসব জড়িত কৃষকরা তারা সঠিক মূল্যটা পাবে। আমরা সরকারের কাছে আহ্বান করব ভবিষ্যতে আম চাষি এবং আম ব্যবসায়ীদেরকে সার্বিক সহায়তা করবে। তবে লাভের মুখ দেখাতে ব্যাগিং পদ্ধতি অনুসরণ করে আম বাগান মালিকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন ফল গবেষকরা। 40 থেকে 55 দিন বয়সে এই আমটা ব্যাগের মধ্যে আমরা পুরে দেব বা ঢুকাই দেব এবং আম যেদিন সংগ্রহ করার দরকার হবে ব্যাগ থেকে আমটা খুলে সরাসরি বাজারে নেব, কোনো কিছু করার প্রয়োজন নাই। এবং আরেকটা ভালো খবর হলো যে এই আমটা আপনি সরাসরি রপ্তানি করতে
খেতে পারবেন, কোনো ধরনের কিছু করার প্রয়োজন হয় না। চাঁপাইনবাবগঞ্জে 24,260 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে, আর বছরে 2.5 লাখ মেট্রিক টন আমের উৎপাদন হয়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার 10 বছরেও চালু হয়নি হৃদরোগের চিকিৎসার জন্য পৃথক কোনো ইউনিট। তবে সাধারণ ওয়ার্ডে প্রাথমিক কিছু সেবা মিললেও চিকিৎসক আর সরঞ্জাম সংকটে তা ব্যাহত হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। ফারুক আহমদের তথ্য ও কৃষ্ণকান্তদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2005 সালে প্রথমে 200 পরে 250 শয্যায় উন্নীত চাঁদপুর সদর হাসপাতালকে জেনারেল হাসপাতালে রূপান্তর করা হয়। এখানে অন্যান্য চিকিৎসা সেবা মিললেও আজও স্থাপিত হয়নি হৃদরোগে আক্রান্তদের জন্য পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট। হাসপাতালের দ্বিতীয় ও চতুর্থ তলায় সাধারণ ওয়ার্ডের পাশে পৃথক দুটি ওয়ার্ডে হৃদরোগীদের চিকিৎসা দেওয়া হয়। এতে ভর্তি হওয়া রোগীদের সীমাহীন কষ্ট পেতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এই নিয়ে রোগীরা জানিয়েছেন দুর্ভোগের কথা। ঢাকা চলে যায়। আমার তো সামর্থ্য নাই যে টাকা টোকা নেওয়া ঢাকা যাওয়ার। ডাক্তার বলেছে যে এখন আমরা নিজ দায়িত্ব পালন করেন, নিজ দায়িত্ব, মানে আপনারা যারা থাকতে পারেন, মানে ভালো মন্দ আপনাদের বুঝতে পারেন। অন্যদিকে হাসপাতালে কর্মরত নার্স ও চিকিৎসকরা জানান তাদের সীমাবদ্ধতার কথা। কার্ডিওলজি বিভাগের মধ্যেই রোগীদেরকে সার্বক্ষণিক রোগীদেরকে চিকিৎসা দেওয়ার আমরা চেষ্টা চালাচ্ছি। কেউ অত দক্ষ না, ওরা কেউ চালাইতে পারে না। এখন আমি টুকটাক একা করি, কিন্তু একা তো সম্ভব না। তবে হাসপাতালের শীর্ষ এই কর্মকর্তা জানালেন একটি করোনারি কেয়ার ইউনিট স্থাপনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পত্র যোগাযোগ অব্যাহত রেখেছি। এই ভূমি পাওয়া গেলে ভবন নির্মাণ করে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট অর্থাৎ সিসি ইউনিট চালু করা যাবে। হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট চালুর জন্য কনসালটেন্ট, মেডিকেল অফিসার, নার্স সহ 60টি পদ চেয়ে মন্ত্রণালয়ে একটি চাহিদাপত্র পাঠানো হয়েছে। বর্তমানে কর্মরত আছেন 2 জন চিকিৎসক ও 1 জন নার্স। সময় সংবাদ, চাঁদপুর। দেশের বাইরের খবর। ভারতে গ্রেফতার সন্দেহভাজন এক আইএস সদস্যকে 10 দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছেন দেশটির আদালত। মোহাম্মদ সিরাজউদ্দিন নামের ওই ব্যক্তিকে সোমবার জিজ্ঞাসাবাদের জন্য 31 ডিসেম্বর পর্যন্ত রিমান্ড মঞ্জুর করা হয়। অধিকতর তদন্তের স্বার্থে সরকারি কৌঁসুলির আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। আইএসের আদর্শ প্রচারের অভিযোগে ভারতের জয়পুর থেকে তাকে গ্রেফতার করা হয়। রাষ্ট্রীয় মালিকানাধীন এক তেল কোম্পানিতে চাকরি করতেন মোহাম্মদ সিরাজউদ্দিন। আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের গুরুত্বপূর্ণ শহর সানগিন তালেবানরা দখল করে নিয়েছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ কর্মকর্তা। এদিকে বাগরাম বিমান ঘাঁটি সংলগ্ন এলাকায় তালেবানদের আত্মঘাতী হামলায় 6 মার্কিন সৈন্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 3 জন। এদিকে তালেবানরা সানগিন শহর দখলের দাবি করলেও তা অস্বীকার করেছে সেখানকার গভর্নর। এখনো আফগান সৈন্য ও তালেবানদের মধ্যে তুমুল লড়াই চলছে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে বাগরাম বিমান ঘাঁটির সংলগ্ন এলাকার সৈন্যদের গাড়ি বহরের সামনে মোটরসাইকেলে করে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে 6 মার্কিন সৈন্য নিহত হয়, আহত হয় 2 মার্কিন ও 1 আফগান সৈন্য। এরপর কাবুলের কূটনৈতিক এলাকায় 3টি রকেট হামলা চালানো হয়, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে এক টুইটার বার্তায় হামলার দায় স্বীকার করে 19 জন সৈন্যকে হত্যার দাবি করেছে জঙ্গি সংগঠন তালেবান। The Taliban has claimed responsibilities in Afghanistan last year. Bagram is one. খেলার খবর। পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গতকাল পিএসএল এর নিলাম অনুষ্ঠানে করাচি কিংস প্রায় 1,40,000 টাকায় কিনে নেয় প্লাটিনাম গ্রুপের খেলোয়াড় সাকিবকে। এছাড়াও দেশের তরুণ সেন্সেশন মুস্তাফিজুর রহমানকে নিয়েছে লাহোর কান্দেরস ও তামিমকে পেশোয়ার জালমি। আইপিএল ও বিগ ব্যাশের পর এবার পিএসএল কাঁপাবেন বাংলাদেশের সাকিব আল হাসান। নিলামে করাচি কিংস আইকন শোয়েব মালিকের পর বেছে নেয় সাকিবকে। বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে পিএসএল এর প্লাটিনাম গ্রুপে জায়গা করে নিয়েছিলেন সাকিব। এখন পর্যন্ত 38টি আন্তর্জাতিক টি-20 ম্যাচে 843 রান ও 45টি উইকেট নিয়েছেন। টি-20তে বিশ্বসেরাই অলরাউন্ডার। 5টি ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণে 2016 এর 4 ফেব্রুয়ারি দুবাইয়ে শুরু হবে পাকিস্তান সুপার লিগ। আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত এক বছর পার করলো বাংলাদেশ। সফল এক বিপিএলও শেষ। জাতীয় দলে কাদের উপর ভরসা রাখা যায় দীর্ঘদিন, আর দরজায় কড়া নাড়ছেন কারা? সামনের ব্যস্ত সূচিতে কারা প্রতিনিধিত্ব করতে পারেন টিম বাংলাদেশের?
প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানালেন, ভরসা রাখতে হবে পুরনোদের উপর, সাথে সুযোগ পাবেন নতুনরাও। বিশ্বকাপ অথবা ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ, মাপকাঠি যাই হোক না কেন এবছরের খাতায় পুরো নম্বরই পাবে বাংলাদেশ দল। সামনে আসছে আরো জমজমাট মৌসুম, যে মৌসুমের অনেকটা জুড়েই আছে ক্ষুদ্রতম ফরম্যাটের ক্রিকেট টি-20। ছক কষা শুরু হয়েছে নির্বাচকদের। জানুয়ারির ফার্স্ট উইক থেকে হয়তো বা ক্যাম্পটা শুরু হবে, ওটার লক্ষ্যে আমরা আসলে প্রিলিমিনারি একটা স্কোয়াড তৈরির জন্য বসেছিলাম। মোটামুটি একটা দাঁড় করিয়েছি। এটা হয়তো বা ক্রিকেট অপারেশন মিটিং আছে একটা 24 তারিখে, তারপরে হয়তো আমরা এটা বোর্ডকে দিব। পাইপলাইনে কারা আছেন তা জানার উপযুক্ত মঞ্চ মনে করা হয় বিপিএল-কে। আর প্রধান নির্বাচক নিজেই জানালেন যে আসতে পারে নতুন কারো নাম। আবু হায়দার রনি, সৈকত, সাদমান আর মোসাদ্দেকরাও নিশ্চয়ই মুখিয়ে আছেন। নতুন তো অবশ্যই আছে সম্ভাবনা। যদিও আমরা বলেছিলাম যে বিপিএল অ্যাজ এ টুর্নামেন্ট ওয়াজ ভেরি সাকসেসফুল টুর্নামেন্ট, আমরা সবাই এটা জানি এবং আমিও বিশ্বাস করি। যদিও রানের দিক থেকে মনে হয়েছে যে টি-20 টুর্নামেন্টের রানটা একটু বেশি হলে ভালো লাগে। কোচের সাথে আমাদের আলাপ হয়েছে, আমার আরো 2 সিলেক্টর কথা বলেছে, আমি আজকে কথা বলেছি কোচের সাথে। সো এই ছোটখাটো রিকমেন্ডেশন থাকে এটা। আর আমরা তো আসলে সবচেয়ে বড় কথা যে আমরা 3 সিলেক্টর প্রতিটা বিপিএল ম্যাচ অত্যন্ত কাছ থেকে দেখেছি। শুধু জাতীয় দলই নয়, ক্লাব ক্রিকেটেও ক্রিকেটারদের গ্রেডিং ঠিক করার দায়িত্ব নিয়েছেন নির্বাচকরা। ইট সিমস দ্য সিলেকশন কমিটির কাজের পরিধি অনেক বেড়ে যাচ্ছে আসলে। হ্যাঁ, এটা আমাদের কাছে এসছে, তবে এটা যদিও গত বছরও প্লেয়ার বাই চয়েস ছিল, তো ওইখান থেকে হয়তো বা কিছু প্লেয়ার গ্রেডিং হয়তো বা এদিক সেদিক হতে পারে। সব প্লেয়ারই আছে এখানে। এশিয়া কাপ ও টি-20 বিশ্বকাপের জন্য আগামী মাসের শুরুতেই ক্যাম্পে যোগ দেবে ক্রিকেটাররা। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শহীদ স্মৃতিফলকে থাকলেও মুক্তিযোদ্ধার তালিকায় ওঠেনি আব্দুস সাত্তার ঠাকুরের নাম। যাচাই বাছাই কমিটির সুপারিশের পরেও তালিকাভুক্ত হননি অনেকের নাম, ক্ষোভ, হতাশা। মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে গড়ে ওঠা দোকানপাটের সুযোগে অপকর্মে জড়িয়ে পড়ছে অনেকেই। নজরদারি অভাবকেই দুষছেন মানবাধিকার কর্মীরা। পৌরসভা নির্বাচনের প্রচার প্রচারণায় মেতে উঠেছেন প্রার্থী ও সমর্থকরা। পোস্টার, লিফলেট ছাপাতে দিনরাত ব্যস্ত ছাপাখানাগুলো। লোকসানের কারণে আম গাছ কেটে ফেলছেন চাঁপাইনবাবগঞ্জের অনেক বাগান মালিক। উৎপাদন বাড়াতে ব্যাগিং পদ্ধতির পরামর্শ ফল গবেষকদের। এবং নির্মাণের 10 বছরের মধ্যেই প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিটি ঝুঁকিপূর্ণ। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি, সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।